নমস্কার, আমি শ্যামল কুমার বিশ্বাস। আমি বহু বছর ধরে অনেক চর্চা করে আমার খুবই প্রিয় চরিত্রবান পুরুষ বলতে সারা পৃথিবীর মধ্যে স্বামী বিবেকানন্দকে আমি অন্য কারোর সাথে তুলনা করি না। চরিত্রগতভাবে এত খাঁটি লোক আমি জীবনেও দেখিনি। আমি মোটামুটি 56-57খানা জীবনী ওনার পড়েছি, কিন্তু আমি চোখের জলও ফেলেছি অনেকবার যে একটা মানুষ এত সংকল্প নিয়ে এত সংযত কি করে থাকে। কোনো মহিলা ওনাকে কোনো দিন বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেননি। আমেরিকায় গিয়ে, ইউরোপে গিয়ে, অনেক দেশে গিয়ে বহু মহিলাদের উনি শিষ্য করেছেন। বহু মহিলাদের উনি বক্তৃতা দিয়েছেন, মহিলাদের সামনে অনেক মেলামেশা করেছে, কিন্তু কোনো দিন একটা বিন্দুও নিজের চরিত্রকে উনি স্খলিত করেনি। এইখানে বিবেকানন্দকে আমি খুব স্যালুট দিই। দারুণ, এরকম মানুষ হয় না। যাই হোক, আমি আমার দ্বিতীয় বই এই 2026 সালের জানুয়ারি মাসে যে বই মেলাটা হয়ে গেল 3 তারিখে, 3রা ফেব্রুয়ারি, সেই বইমেলায় আমার এই বইটা দ্বিতীয় বই হিসেবে প্রকাশিত হয়েছে। কলেজ স্ট্রিটের তালপাতা পাবলিকেশন, 2/2 নবীন কুণ্ডু লেন, কলেজ রোড, কলেজ স্ট্রিট, কলকাতা 9। এটা হচ্ছে আমার দ্বিতীয় বই, স্বামী বিবেকানন্দের বই। পিছনে ওই তালপাতা পাবলিকেশন আছে, তালপাতা পাবলিকেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এই বিবেকানন্দের এত জীবনী বাজারে থাকা সত্ত্বেও আমি বিবেকানন্দের উপরে বই লিখতে গেলাম কেন? বিবেকানন্দের 10খানা বাংলা বই, ওনার যে সমগ্র খণ্ডগুলো রয়েছে 10খানা আছে, আর ইংরেজিতে 8খানা আছে। যদি নবম একটা বেরিয়েছে, সেটা অত কার্যকরী না। এই 18খানা বই আমি একদম প্রচণ্ডভাবে অক্ষর বাই অক্ষর আমি পড়ে যুক্তিবাদী দৃষ্টিতে, বৈজ্ঞানিক মনস্ক দৃষ্টিতে আমি বিবেকানন্দের লেখাগুলোকে ব্যাখ্যা করেছি। বিবেকানন্দকে আমার প্রচণ্ড চরিত্রগতভাবে ভালো লাগে, কিন্তু বিবেকানন্দের যে কাজগুলো, সে কাজগুলো ভারতবর্ষের মানুষের মধ্যে বিজ্ঞান চেতনাকে পিছিয়ে দিচ্ছিল। সেটা কেমন হলো? এটা মানুষ কেউ পড়ে না। মানুষ 1893 সালে চিকাগোর যে ধর্ম বিশ্ব মহাসম্মেলন হয়েছিল, সেটা স্বামী বিবেকানন্দ 5 মিনিটের জন্য প্রথম যে বক্তৃতাটা দিয়েছিলেন, সেটা দিয়ে উনি বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন। তাতেই উনি মহাপুরুষ হয়ে গেছেন। এবং মানুষ তার 10খানা ভলিউম বা ইংরেজিতে 8খানা ভলিউম কজন পড়েছেন আমার জানা নেই। সবাই মানুষ যদি তার 10খানা ভলিউম নিরপেক্ষভাবে যুক্তিবাদী দৃষ্টিতে পড়াশোনা করেন, তাহলে আমার কথার সাথে, আমার এই বইতে যে কথাগুলো লেখা আছে, এই কথার সাথেই মিলতে হবে। কারণ আমরা শুধু বিবেকানন্দকে ধর্ম প্রচারক, বেদান্ত প্রচারের জন্যই আমি জানি, কিন্তু না, বিবেকানন্দের যে টোটাল বক্তৃতা 5.25 বছর ধরে উনি আমেরিকা এবং ইউরোপে গিয়ে দিয়েছিলেন। ওনার 5.25 বছর বক্তৃতা জীবন, পাশ্চাত্যের বক্তৃতা জীবন, এবং মোট 7.25 বছর ধরে ওনার বক্তৃতা জীবন থ্রু আউট ওয়ার্ল্ড, তার মধ্যে শ্রীলঙ্কা, ভারতবর্ষ, বাংলাদেশ, এইসব অনেকগুলো দেশ মিলে ওনার 7.25 বছরের বক্তৃতা জীবন। উনি 39 বছর 5 মাস 24 দিন জীবিত ছিলেন। 17 বছর বয়সেই উনি টাইপ 1 ডায়াবেটিস রোগে আক্রান্ত। বাবা বিশ্বনাথ দত্তের থেকেই উনি জেনেটিক্যালি এটা পেয়েছিলেন, টাইপ 1 ডায়াবেটিস, মানে বহুমূত্র রোগ। উনি আলটিমেটলি ওই বহুমূত্র রোগেই মারা গেছেন 1902 সালের 4 জুলাই। এখন কথা হলো যে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে, আমেরিকায় গিয়ে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, সেই বক্তৃতাগুলোকে আমি সবাইকে বলবো, দয়া করে এগুলো পড়ুন, তাহলে স্বামী বিবেকানন্দকে প্রকৃতভাবে চিনতে পারবেন। আমি অন্য কোনো জীবনী পড়তে বলছি না, কারণ সব জীবনীতেই আবেগে আপ্লুত থাকে, জীবনীতে আবেগ ভরা থাকে। কারণ ধর্মীয় চরিত্রগুলোকে মানুষ
অনেক গল্প রচনা করে এবং তার মধ্যে অনুপ্রবেশ করায়। কিন্তু অধর্মীয় লোকদের ভিতরে জীবনীতে কখনো কোনো গল্প রচনা হয় না। যেমন বিদ্যাসাগরের জীবনে কখনো গল্প নেই, নেতাজি সুভাষের জীবনীতে কখনো গল্প নেই, কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনে গল্প থাকে। কেন? ধর্ম এমন একটা জিনিস, এটা হচ্ছে নেশাকর জিনিস। এই নেশার জিনিস সাধারণ মানুষ সবচেয়ে বেশি আবেগতাড়িত হয় এই নেশার বিষয়েতে। বিবেকানন্দ শপথ নিয়েছিলেন তার গুরু রামকৃষ্ণ থেকে, সেটা হচ্ছে বেদান্তবাদ এবং ধর্ম প্রচার করবে। যেহেতু হিন্দু ধর্ম তখন ওনার সময় খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল, রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ, ব্রিটিশ পিরিয়ডের খ্রিস্টান হওয়ার ধর্মান্তরকরণ, এই ধর্মান্তরকরণ একটা বড় চাপ ছিল খ্রিস্টানদের তরফ থেকে ভারতবর্ষে হিন্দুদের উপরে। আর একটা হচ্ছে ডিরোজিওর ইয়ং বেঙ্গলের যুক্তিবাদী সংস্থার একটা চাপ ছিল। এই তিনটে চাপে হিন্দু ধর্ম তখন খুব অসহায় অবস্থায়, বিপন্ন অবস্থা হয়ে গেছিলো। কলকাতার, বিশেষ করে কলকাতা এবং কলকাতার আশেপাশের বহু মানুষ আস্তে আস্তে করে ওই রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ, তারপরে খ্রিস্টান কনভার্সনের দিকে গেছিলেন। তারপরে যেমন মাইকেল মধুসূদন দত্ত দেখুন খ্রিস্টান হয়ে গেলেন। এরকম অনেক খুব দিকপাল যারা খুব শিক্ষিত লোক অনেকেই খ্রিস্টান হয়ে গেছেন, ব্রাহ্ম হয়ে গেছিলেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল ফ্যামিলিটাই ব্রাহ্ম হয়ে গেলেন। দেবেন্দ্রনাথ, প্রিন্স দ্বারকানাথ, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই কিন্তু ব্রাহ্ম সমাজের লোক। বিবেকানন্দ আগে, রামকৃষ্ণ প্রথম এইটা পরখ করেছিলেন যে না, হিন্দু ধর্ম আস্তে আস্তে করে কিন্তু শেষ হওয়ার মুখে। রামকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়েই বিবেকানন্দ হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য তিনি জীবনটাকে উৎসর্গ করলেন। উৎসর্গ করলে মহাপুরুষ হবেই, নর্মাল, এটাই হচ্ছে আমাদের মানব ইতিহাসের এটাই ধারা। কিন্তু আমার কথা হচ্ছে যে জীবন ওনার উৎসর্গ হলো, হিন্দু ধর্ম রক্ষিত হলো, সুরক্ষিত হলো, কিন্তু ওনার যে বক্তৃতাগুলো, সেটা বিশেষ করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই তিনটে ভলিউম পড়বেন। বিবেকানন্দের চিঠিপত্র বা বিবেকানন্দের বক্তৃতা, এতে পরিষ্কার উনি পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের বিরুদ্ধে কিভাবে কথা লিখে বক্তৃতা দিয়েছেন। ওনার প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞান এই নিরস জিনিস, এটা আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে খেয়ে ফেলেছে। কীভাবে খেয়ে ফেলেছে? ধর্মকে খেয়ে ফেলেছে। কারণ ওখানকার কেউ বাইবেল পড়ে না, কেউ, উনি তখনই দেখেছেন, এই 1893 সালে গিয়েই উনি দেখেছেন যে মানুষ বিজ্ঞানের দিকে ঝুঁকছে, ধর্মের দিকে নয়। উনি, স্বামী বিবেকানন্দ তখন বুঝলেন যে না, ধর্ম থেকে যদি মানুষ সরে যায়, আর সেই হাওয়া, এই পাশ্চাত্যের আবহাওয়া যদি কলকাতায় বা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে ছড়িয়ে যায়, তাহলে হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে। বিবেকানন্দ প্রথমেই, আমার মতে যেটা একদম মানতে পারি না, বিবেকানন্দ বলছে সংস্কার যদি করতে হয় সবার আগে ধর্ম সংস্কার দরকার। ওনার মতে সামাজিক সংস্কার আগে দরকার নাই, শিক্ষা সংক্রান্ত সংস্কার দরকার নেই, অন্য কোনো সংস্কার দরকার নেই, শুধু ধর্মীয় সংস্কার। এই ধর্মীয় সংস্কারটার প্রয়োজনটা অনেক পরে আমার মতে, কারণ সবার আগে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনাবোধ জাগ্রত করতে হবে। সেই বিজ্ঞানের বিরুদ্ধে উনি যতগুলো বক্তৃতা দিয়েছেন, সব কটা বক্তৃতা আমি এই বইতে তুলে ধরেছি। সবকটা বক্তৃতা এই বইতে আমি তুলে ধরেছি। কেন তুলে ধরেছি? কারণ আমি বিজ্ঞানের ছাত্র, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের ছাত্র। আমি বিজ্ঞানকে পিছতে দেখলেই আমি সঙ্গে সঙ্গে আমি আমার কলম শুরু হয়ে যায়, কলম এগিয়ে যায়। তাই স্বামী বিবেকানন্দ আমার চরিত্রগতভাবে প্রচণ্ডতম প্রিয় চরিত্র। এই ছবিটা আমাকে পাবলিশার বারণ করেছিল দিতে, পাগড়ি বাঁধা যে বিবেকানন্দের ছবি, সেইটা। কিন্তু এই ছবিটা দেওয়ার আমার পিছনে কারণ হচ্ছে, এই ছবিটা ক্যালিফোর্নিয়ার একটা চেয়ারে বসে তোলা, পিছনে চেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা নেই, শুধু ছবিটা নেওয়া। এই ছবিটা আমার অতি প্রিয়। বিবেকানন্দের পিক্টোরিয়াল বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ বইটা আমার কাছে আছে। সেই বইতে বিবেকানন্দের সবকটা যতগুলো ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিল সবগুলো ছবি আছে। তার মধ্যে থেকে আমি সেই বই থেকে এই ছবিটা আমি বেছে নিয়েছি। এই ছবিটা আমার অত্যন্ত প্রিয়। বিবেকানন্দ আমার অত্যন্ত প্রিয়, কিন্তু বিবেকানন্দের বক্তৃতাগুলো যে ভারতবর্ষের বিজ্ঞান চেতনাবোধ এবং যুক্তিবাদী চেতনাবোধকে পিছিয়ে দিয়েছে, এই কারণেই আমার এই বই লেখা শুরু। এই জন্যে আমি আমার লিখতে লিখতে এত মোটা হয়ে গেছে বইটা, 320 পৃষ্ঠার বই।
আর দামটা তো আমি বলতে পারবো না, দামটা এ তো প্রকাশকের কাজ, 400 টাকা দাম করেছে। এই যে দাম হচ্ছে, এই যে আপনার দাম, এই যে তালপাতা পাবলিকেশন হলো। এখন স্বামী বিবেকানন্দের এই বিজ্ঞান বিরোধী বক্তৃতা এবং চিন্তাভাবনা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি আপত্তি। সেই কারণেই আমি এই বইটা লিখতে গেছি, তা নাহলে আমি বই লিখতাম না। বিবেকানন্দ ধর্ম প্রচার করুক, যত প্রচার করুক, কিন্তু উনি বিজ্ঞান বিরোধী কেন কথা এত বক্তৃতা দিলেন। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, স্বামী বিবেকানন্দের বাংলায় যে 10খানা ভলিউম আছে, সেই 10খানা ভলিউম পড়ুন। ওনার কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, এগুলো খুবই ভালো। কর্মযোগ পড়তে পারলে মানুষ সত্যিই চরিত্রগতভাবে প্রচণ্ডভাবে সুন্দর এবং সুদৃঢ় হয়। হ্যাঁ, কিন্তু কথা হলো যে ওনার যে অন্য যে বইগুলো, সেটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই যে চারখানা খণ্ডে, এই চারখানা খণ্ডে ওনার বক্তৃতাগুলো খুব ভালো দেওয়া আছে। এবং প্রতিটা বক্তৃতা আমি ভালো করে পড়ে, শুধু বিজ্ঞান বিরোধী, যুক্তিবাদ বিরোধী যে বক্তৃতাগুলো, সেইগুলো আমি লাইন বাই লাইন তুলে দিয়ে সেইগুলো আমি যুক্তিবাদী দৃষ্টিতে ব্যাখ্যা করেছি। এটাই যদি আমার কেউ অপরাধ নেন, তাহলে আমি সেই অপরাধী। কিন্তু আমার কথা হচ্ছে, বিজ্ঞান আগে চলবে, ধর্ম পরে। বিজ্ঞান না হলে আমরা আদিম যুগে ফিরে যাব। আদিম যুগ থেকে মানুষ বিজ্ঞানের আবিষ্কার এবং গবেষণা এবং আবিষ্কারেই আমরা আজ এইখানে মানব সভ্যতার এইখানে এসে পৌঁছেছি। তা নাহলে সেই বৈদিক যুগে যখন ঋগ্বেদ লেখা হয়েছিল, সেই যুগে চলে যেতে হবে। হ্যাঁ, এখন বেদ হচ্ছে প্রায় 1200 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল। আমরা যদি বিজ্ঞানে পিছিয়ে যাই, তাহলে আমরা ঠিক ওই বৈদিক যুগে ফিরে চলে যাব। কিন্তু বৈদিক যুগে ফিরে গেলে তাহলে আমাদের সভ্যতা কোথায় যাবে? ধর্ম আমাদের কি দেবে? ধর্ম শুধু আমাদের সংহতি দেবে, কিন্তু কতগুলো মূর্খ লোকের সংহতি হবে, আর কিছু হবে না। সেই জন্যে যদি বিজ্ঞান চেতনা সম্পন্ন হয়ে আমরা যদি সুশিক্ষিত হই, যুক্তিবাদী দৃষ্টিতে সুশিক্ষিত হই, তাহলে আমাদের ধর্মের প্রয়োজনই হয় না। ধর্মের প্রয়োজনটা কোথায়? অন্য ধর্মের মানুষ যখন আমাদের আক্রমণ করবে, তখন আমাদের সংহত হওয়া দরকার, অবশ্যই সংহত হওয়া দরকার। কিন্তু আমার কথা হচ্ছে, যুক্তিবাদী হিন্দু কি হওয়া যায় না? হওয়া যায়। আমি হিন্দু হব, আমি নিজেও তো হিন্দু, কিন্তু আমি যুক্তিবাদী হিন্দু। আমাকে পূজা অর্চনা করতে হবে, আমাকে আত্মা মানতে হবে, আমাকে ঈশ্বর মানতে হবে, আমাকে পূজা করতে হবে, সব কাল্পনিক দেবতায় আমাকে বিশ্বাস করতে হবে। তা কেন? আমার গায়ে হিন্দুত্বের জামা পড়া থাকবে, কিন্তু আমি বিজ্ঞানমুখী থাকব, আমি ধর্মীয় ভাবমুখী থাকব না। এটা হচ্ছে আমার মতবাদ। এই মতবাদের জন্যে আমি বিবেকানন্দের বক্তব্যকে আমি খণ্ডন করেছি আমি এইভাবে। হ্যাঁ, যাই হোক, আপনাদের যদি কারো বিবেকানন্দকে যুক্তিবাদী দৃষ্টিতে ব্যাখ্যা সমেত পছন্দ হয়, তাহলে এই বইটা আপনারা ক্রয় করতে পারেন। বইটার প্রাপ্তির স্থান হচ্ছে 2/2 নবীন কুণ্ডু লেন, কলেজ রো, কলেজ স্ট্রিট, কলকাতা 9। আর এই বৈতরণীতেও পাওয়া যাবে, বৈতরণী 2B/3 নবীন কুণ্ডু লেন, ওই পাশাপাশি। আর আমার যদি ফোন নাম্বার বইতে দেওয়া নাই, যদি ফোন নাম্বার চান তাহলে আছে ফোন নাম্বার, এই যে এরকমভাবে আছে, এই যে দেখা যাচ্ছে না, মনে হয় দেখা যাচ্ছে না, এইভাবে বই দেখা যাচ্ছে, 7980057109। সরি, 7980571009। এটা আমার ফোন নাম্বার। আমাকেও কয়েকটা কপি দিয়েছে, আমার কাছেও আছে। তা নাহলে যাদের এই বইটা সংগ্রহ করার ইচ্ছা, তারা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারেন। এই বইটা দেখুন, আমার এখানে আমি কতগুলো চ্যাপ্টার করেছি, চ্যাপ্টারগুলো একটু দেখতে পারেন, এখান থেকে দেখা যাবে কিনা। আজকের মতন বিবেকানন্দকে এখানেই শেষ করছি। বিবেকানন্দ আমার খুবই প্রিয় চরিত্র। আপনারা যদি স্বামী বিবেকানন্দকে বিজ্ঞান মানুষকে দৃষ্টিতে পরখ করতে চান, তাহলে এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। এই বলে আমি আজকের মতন
বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।